জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন। এদিকে রিমান্ডে গণহত্যার তথ্য দিচ্ছেন ব্যবসায়ী তানভীর, সম্পৃক্ততার কথা স্বীকার। জানাবো লাইসেন্স ফেরত চায় সিটিসেল, অভিযোগ তারানা হালিমের বিরুদ্ধে। এদিকে লোডশেডিং হাসিনা লুটপাটের ফল বললেন আমির খসরু। হাসিনাকে ফিরিয়ে আনলে জাতি আবার কৃতদাস হয়ে যাবে বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো সিলেটের শাহপরানের মাঝারে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারের আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো। তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে। মানবজমিনে বরাতে জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ার কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনা একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এই বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা। রিমান্ডে গণহত্যার তথ্য দিচ্ছেন ব্যবসায়ী তানভীর, সম্পৃক্ততার কথা স্বীকার। ছাত্র গণ আন্দোলন দমনে ব্যাপক অর্থ, অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী দিয়ে শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন গুলশানের বিতর্কিত ব্যবসায়ী তানভীর আলী। তারই প্রত্যক্ষ পরোক্ষ সহায়তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। আদালতের নির্দেশে আব্দুল্লাহ আল আবিরকে হত্যার অভিযোগে তানভীর আলী সহ 1.5 থেকে 2 শতাধিক লোকের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়। পুলিশ আসামি তানভীর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠালে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। পুলিশ সূত্র জানায়, আসামি তানভীর আলীর বিরুদ্ধে বিগত 15 বছর ধরে ক্ষমতার অপব্যবহার, অবৈধ অর্থ উপার্জন, ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে সেলিনা আক্তার ধর্ষণের মামলা হয়ে হয়রানির শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করেনি। অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একাধিকবার নোটিশ করলেও হাজির হননি তানভীর। সূত্র জানায়, তানভীর আলীর বিরুদ্ধে দুর্নীতির এবং অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং তাকে একাধিকবার নোটিশও করা হয়েছে। জানা গেছে, ছাত্র গণহত্যার অভিযোগে গত শনিবার দেশ ত্যাগ করে পালানোর সময় গুলশানের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক পর্যায়ে তানভীর সরকারি দলের সদস্য বিগত সরকারকে সহায়তার কথা স্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার SI রুমিন মিয়া জানান, ছাত্র গণহত্যার অভিযোগ নেওয়া হত্যা মামলার প্রধান আসামি তানভীর আলীকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আদালতে অনুমতি নিয়ে 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদ করলে মামলা সম্পর্কে, হত্যা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে। লাইসেন্স ফেরত চায় সিটিসেল, অভিযোগ তারানা হালিমের বিরুদ্ধে। বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। 1 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে পাঠানো চিঠিতে সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লাইসেন্স ফেরত পাওয়ার আবেদন করেছে। অপারেটিং ও রেডিং ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এজন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছেন তারা। তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ কোম্পানিটির। পরবর্তীকালে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় লাইসেন্স বাতিল করা হয়। যদিও তখন BTRC জানিয়েছিল 218 কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের লাইসেন্স বাতিল করা হয়। চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, তরঙ্গ বন্ধ করার 8 বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি সব মিলিয়ে তাদের প্রায় 4000 কোটি টাকা লোকসান হয়েছে। 8 বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় 2000 কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হয়নি। এতে সরকার প্রায় 430 কোটি টাকা কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে। প্যাসিফিক টেলিকম এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায়। পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায়, যাতে 5G অন্তর্ভুক্ত থাকবে। তারা এজন্য অর্থ পরিশোধ করবে, তবে তার রাজস্ব আদায়ের পর। এই বিষয়ে প্যাসিফিক টেলিকমের হেড অফ রেগুলেটরি ও কর্পোরেট
অ্যাফেয়ার্স নিশাত আলী খান বলেন, তাদের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই বিটিআরসির লাইসেন্স বাতিল করতে পারে না। তৎকালীন সরকার ক্ষমতা অপব্যবহার করেছে দাবি করে তিনি এর প্রতিকার চান। দেশে সিডিএমএ প্রযুক্তির একমাত্র মোবাইল অপারেটর ছিল সিটিসেল। 2017 সালে 11 জুন বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয়। তার আগে গ্রাহক কমতে থাকায় 2016 সালে 8 নভেম্বর থেকে সিটিসেলের সংযোগ সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। 2022 সালে 9 সেপ্টেম্বর সিটিসেলের অনুকূলে বরাদ্দ দেওয়া সব তরঙ্গ ও একই বছরের 7 আগস্ট রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্ট লাইসেন্স বাতিল করা হয়। গত বছর 14 সেপ্টেম্বরের মধ্যে সরকারের বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের 2G সেবার লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া সিটিসেলের জবাব সন্তোষজনক না হওয়ায় বিটিআরসির সিটিসেলের 2G সেলুলার লাইসেন্স বাতিলের জন্য সিদ্ধান্ত নেয় বিটিআরসি। লোডশেডিং হাসিনা লুটপাটের ফল বললেন আমির খসরু। শেখ হাসিনা সরকার লুটপাটের ফল হিসেবে দেশের মানুষ ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খসরু বলেন, বিদ্যুৎ বিভ্রান্ত না, ভয়াবহ বিভ্রান্ত চলছে দেশে। বিগত সরকার লুটপাটের ফল দেশের মানুষ এখন ভোগ করছে। লাখ লাখ ডলার যে বিদেশে পাচার করেছে তা বিদ্যুৎ থেকে দুর্নীতি করে, এটা রিকভার করতে সময় লাগবে। তিনি বলেন, যারা সরকারে আছে তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এই সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়, এটার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, যার জন্য আমাদের ধৈর্য সহকারে সামনে এগিয়ে যেতে হবে। গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক নিয়ে খসরু বলেন, শেখ হাসিনা পদত্যাগের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন হয়েছে, পতনের পর আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি যাতে তারা রাষ্ট্রের সমস্যাগুলো দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে। হাসিনাকে ফিরিয়ে আনলে জাতি আবার কৃতদাস হয়ে যাবে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ বলেছেন শেখ হাসিনার সঙ্গে সংলাপ করা দরকার দেশে একটি স্থিতিশীল পরিবেশের জন্য। কেন? হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায়? আবার কি আমরা ইয়াহিয়া খান টেক্কা খানকে ডেকে নিয়ে এসে সংলাপ করব? এইসব বলা লোক সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে, এগুলো হচ্ছে কেন? রিজভী বলেন, সৈয়দ জামিল কয়েকদিন আগে বলেছেন পালিয়ে থাকা রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দিন বাচ্চু এদের নিয়ে আসা দরকার। আমার প্রশ্ন, তারা পালিয়েছেন কেন? আমরা তো দেখেছি যারা ভদ্র আওয়ামী লীগরা তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনাদের দুর্বলতার সুযোগে কিংবা ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়। হিটলারের যারা সহযোগী ছিল তাদের কি পরবর্তী সরকার কোনো জায়গা দিয়েছিল? এটা তো আমরা কখনো শুনিনি। তথাকথিত বুদ্ধিজীবীরা নানা কথা বলছেন উল্লেখ করে রিজভী বলেন, আপনি সৈয়দ জামিল আহমেদ এ সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে কিসের রাষ্ট্র তৈরি করতে চান? আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান। আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে হয়তো আপনাদের আবার সুবিধা হবে, কিন্তু গোটা জাতি আবার কৃতদাস হয়ে যাবে। বিএনপি নেতা বলেন, গতকাল 25 জন ডিসি দিয়েছেন, এই 25 জন ডিসি সবগুলোই ছিল ছাত্রলীগের। এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আজকে যারা আয়না ঘর করছে, সাগর রুনি হত্যাকাণ্ডকে যারা ধামাচাপা দিয়েছে, একের পর এক কুকর্ম করছে, তাদেরই তো এরা প্রশ্রয় দেবে। সিলেটের শাহপরানের মাজারে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর। সিলেটের হযরত শাহপরান এর মাজার এলাকায় পাগলের বেশধারীদের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। দিবাগত রাত 2:30টার দিকে এই হামলা হয়। সময় মাজারে খাতিমদের দান সদকা সংগ্রহের বৈঠকখানা সহ মাজার অফিসে ভাঙচুর চালানো হয়। পরে মুসল্লি ও ছাত্র জনতা পাল্টা প্রতিরোধ করে তুললে পাগলের বেশধারী হামলাকারীরা পালিয়ে যায়। এই সময় হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, 3 দিন আগে শাহপরানের মাজারে বার্ষিক ওরস শুরু হয়। এর আগে ওরসকে কেন্দ্র করে গান বাজনা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন স্থানীয় মুসল্লিরা। এমনকি মাজার কর্তৃপক্ষ বৈঠকে ওরসের নামে কোনো অসামাজিক কর্মকাণ্ড হবে না বলে প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তীতে ওরসে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে। ওই ওরস চলাকালে তৃতীয় কোনো পক্ষ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আলেম সমাজের একটি প্রতিনিধি দল প্রথম দিন থেকেই মাজার এলাকায় অবস্থান করেন এবং সার্বিক বিষয়ে নজরদারি করেন। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে বসে জিকির ও গজল পরিবেশন করছিলেন। এ সময় ওরসে আসা মাথায় লাল কাপড় বাঁধা পাগল বেশধারী লোকজন তাদের উপর হামলা করে। হামলার শিকার আলেমরা এ সময় মসজিদের ভেতরে আশ্রয় নেন। এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক লাঠি সোঁটা নিয়ে এসে মসজিদের আশ্রিতদের উদ্ধার করে এবং পাগলা বেশধারীদের উপর চড়াও হন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরে ভোররাত 4:30টার দিকে সেনাবাহিনী একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার বিষয়ে হযরত শাহপরানের মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমেদ বলেন, গান বাজনা না করার পক্ষে হুজুররা মাজারের সামনে সিঁড়িতে বসে জিকির করছিলেন। পরে তৃতীয় একটি পক্ষ রাতে পাগল বেশধারীদের উস্কানি দিলে তাদের উপর ঢিল মারা হয়। মারার পর হুজুরদেরকে দ্রুত মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে হুজুররা বিভিন্ন মাধ্যমে জানান যে তাদেরকে মাজারে পাগলরা বন্দী করে রেখেছে। এমন খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে তৌহিদি জনতা সহ স্থানীয়রা প্রতিরোধ করলে পাগলের বেশধারী হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী মাজারের মহিলা ইবাদত খান সহ বিভিন্ন স্থানে ভাঙচুর করে। পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।